একের পর এক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নারী নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। আর তারপরে যেমন গতকালই বলা হয়েছিল, নবান্নে আজকে বৈঠক রয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে, যেখানে স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন, সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন এবং টেলিফোনে পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, কিছুক্ষণ আগেই নবান্নের এই বৈঠক শেষ হয়েছে, মূলত বৈঠক থেকে কি বেরিয়ে এলো? একদমই প্রায় ঘন্টা দেড়েকের এই বৈঠকের মধ্যে মূল যে বিষয়টা, মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলো দিয়েছেন সেই বিষয় নিয়ে শেষ দিকে মুখ্য সচিব সমস্ত হাসপাতালের প্রিন্সিপাল, যাদের এখানে পুলিশের সঙ্গে যারা ছিলেন, তাদের সবাইকে সেই বিষয়টাই আবার ব্রিফ করেছেন। এবং তার মধ্যে মুখ্যমন্ত্রী যে বিষয়টা প্রশ্ন তুলেছেন এবং নজরে এনেছেন সেটা হলো যে সিসিটিভি সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগানো হয়েছে এবং এসএসকেএম এর ক্ষেত্রে এই সিসিটিভিতে দেখা যাচ্ছে নজরদারি যদি ঠিকমতো থাকতো এই ঘটনা ঠেকানো যেত। কেন নজরদারি ঠিকমতো হয়নি? কারণ সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মহিলা সে শৌচাগারে ঢুকছে, যেখানে পুরুষের শৌচাগার, সেইখানে এইটা যদি নজরদারি একদম তৎপর হতো তাহলে সেই বিষয়টা পরবর্তীকালে ঠেকানো যেত। এবং এর বিষয় নিয়ে নজরদারির উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী, সিসিটিভির ওপর নজরদারি এবং সেই নজরদারি সঠিকভাবে করে পদক্ষেপ করা। তার পাশাপাশি এই যে বিভিন্ন বেসরকারি সংস্থায় যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, সে যদি তার কোনো ক্রিমিনাল রেকর্ডস থেকে থাকে, তার যদি এর আগে কোনো অনৈতিক কাজ থেকে থাকে, তার জন্যে দায় সরকার নেবে কেন? সেই কোম্পানি যে সংস্থা নিয়োগ করছে তাদের সঠিকভাবে করতে হবে। মুখ্যমন্ত্রী আরও পরামর্শ দেন এর পাশাপাশি যে বিভিন্ন হাসপাতাল, সরকারি জায়গায় এবং মেডিকেল কলেজে ভুয়ো ওষুধ সংস্থার লোকজন বা ভুয়ো ওষুধ প্রস্তুতকারী বেআইনিভাবে ঢুকে যাচ্ছে, হাসপাতাল পরিষেবায় ওষুধ সরবরাহটাকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে, সেই বিষয়টা নজর দেওয়ার জন্য তিনি পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি এও বলেন যে শিলিগুড়িতে যে হাসপাতালে আগুন লেগেছে, বিভিন্ন মেডিকেল কলেজ সরকারি বেসরকারি, সেখানে যেন ফায়ার লাইসেন্স দেখে সঠিকভাবে দেওয়া হয় সেই বিষয়টা নজর দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পিডব্লিউডিকে বলেন যে তারা যেন সব কাজ সময় মতো করতে থাকেন, কোনো কাজ যেন ব্যাহত না হয়। ফ্লাড রিলিফ, উত্তরবঙ্গে যে ফ্লাড রিলিফের কাজ হচ্ছে সেগুলোও যেন সঠিকভাবে চলে, বন্যা দুর্গত এলাকায় যে কাজগুলো সেইগুলো যেন কোনোভাবে ব্যাহত না হয়, এই বিষয়ে জোর দেন। তবে মুখ্যমন্ত্রী বলার আগে হাসপাতালের বিভিন্ন মেডিকেল কলেজের যে প্রিন্সিপালরা ছিলেন তাদের সঙ্গে আলোচনায় উঠে এসছে যে বিষয়টা, তার মধ্যে অন্যতম হচ্ছে হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের, যারা একদম উচ্চপদস্থ থেকে একদম অধস্থান, সকলের আইডেন্টিটি কার্ড রাখতে হবে, সেটা প্রকাশ্যে নিয়ে থাকতে হবে। রোগী এবং পরিজনদের ওয়ার্ড এবং তার বিভিন্ন জায়গায় তাদেরকে সজাগ করা হবে যাতে তারা সতর্ক থাকেন, কোনো দালাল বা অন্যান্য দুষ্কৃতীদের খপ্পরে তারা না পড়েন। ওয়ার্ডের ভেতরে এবং বাইরে তারা যখন যাতায়াত করছেন তারা সতর্ক থাকেন, শৌচাগারে যাওয়ার সময় সতর্ক থাকেন, এই সমস্ত বিষয়গুলো সজাগ করার বিষয়ে বলা হয়েছে। আলোচনার মধ্যে উঠে এসছে যে সমস্ত হাসপাতালের যে আউটপোস্ট রয়েছে তার ওসিরা, তারা আলোচনা করবে লোকাল থানা এবং হাসপাতাল কর্তৃপক্ষ, সিকিউরিটি সুপারভাইজারের সঙ্গে। সেইখানে বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজে পিডব্লিউডিদের বলা হয়েছে যে তারা যেন এই যে সিকিউরিটি অবজারভেশন হবে তার ইনফ্রাস্ট্রাকচার যদি খামতি থাকে সেটাকে পরিপূর্ণ করতে বা সেটাই যদি বাড়তি অ্যাড করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। মোটের ওপর এই বিষয়গুলো সব আলোচনা করছে। উপস্থিত ছিলেন একদিকে যেমন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি ফায়ার, ডিজি পুলিশ, কলকাতা পুলিশ কমিশনার, প্রত্যেকে উপস্থিত ছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্য সচিবকে এসএসকেএমের অধিকর্তা, তিনি এই ঘটনার পুরো ব্যাখ্যা দেন, যে ঘটনা নিয়ে হইচই হচ্ছে সেই ঘটনার ব্যাখ্যাও দেন। মোটের ওপর যে সিদ্ধান্তগুলো হয়েছে এই সিদ্ধান্তর পাশাপাশি মুখ্যমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন সেইগুলো নিয়ে ফের পরবর্তীকালে মুখ্যমন্ত্রী ফোনে যোগ দেন বৈঠকে। তিনি যখন ফোনে যোগ দেন সেইগুলো পরামর্শ দেন, তারপরে তিনি যখন বেরিয়ে যান তারপরে এইগুলো নিয়ে ফের আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয়েছে এইগুলোর ওপর কাজ করা হবে এবং নিয়মিত বৈঠক করে এইগুলোর ফলো আপ করা হবে। একেবারেই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নবান্নে আজকে যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে এই নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে পরিচয়পত্র কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে নিচুতলার কর্মী প্রত্যেকের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক। এসএসকেএম এর মতো হাসপাতাল যেখানে প্রচুর সংখ্যায় সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু নজরদারি, মূলত সেই নজরদারির ওপরেই কিন্তু বাড়তি নজর দিতে বলা হয়েছে। সরাসরি
ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের ওপর। ঝিলম, অর্থাৎ একটা জিনিস মোটের ওপর পরিষ্কার, বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যেভাবে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে, রোগী হন বা চিকিৎসক বা নার্স, যেভাবে বারবার তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, কোথাও ওভারঅল নজরদারির গাফিলতি বা ফাঁক থেকে যাচ্ছে। আজকের বৈঠক থেকে সেটাই আরো সুদৃঢ় করার বার্তা দেওয়া হলো। একদমই নজরদারিতে যে ফাঁক রয়েছে সেটা মুখ্যমন্ত্রী আলোচনার সময় পরামর্শ যা দিয়েছেন তার মধ্যেই এটা প্রকাশ্যে এসছে। তোমাকে জানিয়ে রাখবো, এর আগে উলুবেরিয়ার যে ঘটনা ঘটেছিল, যেখানে একজন সিনিয়র রেসিডেন্ট মহিলা চিকিৎসককে তার ওয়ার্ডে ঢুকে, অ্যান্টিনেটাল ওয়ার্ডে ঢুকে রোগীর পরিজন শারীরিকভাবে নিগ্রহ করে এবং একই সঙ্গে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই জায়গাতেও এই বিষয়টা নির্মল মাঝি, যিনি তৃণমূলের বিধায়ক, তিনিও সেটা স্বীকার করেছিলেন এবং সেটা তিনি যখন বলেছিলেন যে পুলিশ পর্যাপ্ত পরিমাণে নেই, নজরদারি সঠিক নেই এবং একই সঙ্গে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা সঠিক সংখ্যায় ইউনিফর্ম পরে থাকছে না, তেমনটা বলা হয়েছিল। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বিষয়টা নজরে এনেছেন যে সিসিটিভি ক্যামেরা আছে প্রচুর জায়গায়, সব কিছু দেখা যাচ্ছে। কোনো অনিয়ম কিছু হলে বা কোনো অঘটন ঘটতে যাওয়ার আগে সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। সেটা যদি নজরদারি সঠিক হয় তাহলে দ্রুত পদক্ষেপ করে সেটা ঠেকানো যায় বা সেটার যে অভিঘাত সেটা কিছুটা কমানো যায়। তো এই ক্ষেত্রে এসএসকেএমের ক্ষেত্রে নজরদারি সঠিক হলে এটা ঠেকানো যেত বলে তার অভিমত এবং সেই জন্যই তার বক্তব্য যে বিভিন্ন মেডিকেল কলেজে এবং সরকারি হাসপাতালে সিসিটিভি যে পরিমাণ আছে, নজরদারিটাকে আরও সুদৃঢ় করতে হবে। এবং বৈঠকে অবশ্যই মুখ্যমন্ত্রী জয়েন করার আগে এই নজরদারি নিয়ে বারবার আলোচনা হয়েছে। পুলিশ, যা লোকাল আউটপোস্ট, সিকিউরিটি ইনচার্জ, হসপিটাল অথরিটির প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যারা এর ইনচার্জে আছে তারা যাতে রেগুলার রিভিউ করেন, রোগীর পরিজন, রোগীদের সেন্সিটাইজ করা হয়, এই বিষয়গুলো বারবার প্রথমে আলোচনা হয়েছিল। এবং আরও একটি বিষয় যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ফায়ার ফাইটিংয়ের বিষয় নিয়ে, যে ফায়ার লাইসেন্স ঠিকঠাকভাবে দেওয়া, ফায়ার ফাইটিং ড্রিল যাতে ঠিকমতো হয় এবং অবশ্যই যেটা তুমি বলছিলে যে নিরাপত্তায় যদি খামতি থাকে সেটা নিয়ে এই যে সিকিউরিটি ড্রিলটাও যেন নিয়মিত হয় সেই বিষয়েও আলোচনা হয়েছে। সেইখানে যেমন সিপি পরামর্শ দিয়েছেন, সেরকম ডিজিপিও পরামর্শ দিয়েছেন, চিফ সেক্রেটারিও পরামর্শ দিয়েছেন, প্রত্যেকে মিলেই পরামর্শ দিয়েছেন এবং প্রত্যেকে বিভিন্ন বিষয় জেনে, স্ট্যাটাস জেনে সেই বিষয় নিয়ে পরবর্তী কী করা যায় সেই নিয়ে আলোচনা করেছেন। একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। গত বছর যখন আরজিকর মেডিকেল কলেজের ওই নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল, তারপর আমরা দেখেছি 10 দিনের মাথায় রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেখানেও কিন্তু নজরদারির কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের যে শুনানি, সেখানেও তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, তিনিও কিন্তু এই নজরদারি সুনিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই নির্দেশ দিয়েছিলেন। পরিচয়পত্র ব্যবহারের ক্ষেত্রে একেবারে কড়া নির্দেশিকার কথা বলা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একের পর এক ঘটনা ঘটে গেল এবং অতি সাম্প্রতিক এক সপ্তাহের মধ্যে উলুবেড়িয়ার ঘটনা থেকে শুরু করে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এই এসএসকেএম এর ঘটনা ঘটে গেল এবং এখনো রাজ্য সরকার আজকে যে বৈঠক করছে সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে নজরদারি বাড়াতে হবে, নজরদারির গাফিলতি রয়েছে। প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা মোতায়েন থাকা সত্ত্বেও নজরদারি যথাযথভাবে হচ্ছে না। আজকে কিন্তু পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। নবান্নে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল, মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক, যেখানে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন পুলিশ সুপাররা এবং ডিএমরা এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে তিনি পরামর্শ দিয়েছেন আইডেন্টিটি কার্ড কিন্তু সকলের ক্ষেত্রেই বাধ্যতামূলক এবং যে বেসরকারি সংস্থার কাছ থেকে নিরাপত্তারক্ষী নেওয়া হবে তাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করা প্রয়োজন। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, গত বছর আরজিকরের ঘটনার পর আমরা দেখেছিলাম রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট প্রত্যেকেই কিন্তু কড়া নির্দেশিকা জারি করেছিল, কর্মস্থলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নির্দিষ্ট গাইডলাইন ছিল। তারপরও এ রাজ্যে একের পর এক নারী নিগ্রহের ঘটনা এবং আজও যখন নবান্নে বৈঠক হচ্ছে সেখানে বলা হচ্ছে সিসি ক্যামেরা রয়েছে কিন্তু নজরদারি নেই। সাধারণ মানুষ, পরিবার পরিজন যারা আসছেন তাদেরও সতর্ক থাকতে হবে, এমনটাই পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একটা সুস্থ সরকারের মতো কি সরকার চলছে এটা? দ্বিতীয় কথা, লাগাতার আমরা দেখলাম, লাস্ট দুর্গাপুরেও দেখলাম, যখনই এই জাতীয় ঘটনা ঘটেছে তখনই স্বয়ং মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলার পক্ষ নেননি, তিনি উল্টো অপরাধীদের পক্ষ ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছেন।
তো এই দৃশ্য বারবার পশ্চিমবাংলায় হয়ে এসছে। আর যখনই এই জাতীয় কোনো অপরাধ হয়েছে, তিনি টাকা দিয়ে ভিকটিমের মুখ বন্ধ করতে চেয়েছেন। আরজি করেও গিয়েছিলেন 10 লাখ টাকা দিতে, কিন্তু নেয়নি তারা। তো এই যদি একটা মুখ্যমন্ত্রী করে থাকে, 14 বছরের, আমি তো বলবো একটা শ্বেতপত্র প্রকাশ করুক, কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। যদিও বহু ধর্ষণের ঘটনা রেকর্ডই হয়, যত ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে কতজন সাজা পেয়েছে? সাজা পায়নি। অর্থাৎ যারা অপরাধী অপরাধ করছে, কদিন বাদেই তারা আবার জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। তার কারণ হালকা ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এই যদি প্রশাসনের অবস্থা হয়, যেখানে একজন যে নিরাপত্তারক্ষী নিরাপত্তা দেবে তার হাতেই যদি সুরক্ষিত না হয়, তাহলে কিরকম নিরাপত্তারক্ষীদের তারা বাঁচছে? অতএব সিসিটিভি গুলো থেকেও অকেজো। এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? শুধু এবার নয়, আরজি কর থেকেই দেখা গেছে বহু সিসিটিভি অকেজো। তারপরেও কেন এসএসকেএম এর ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হলো না? স্বাস্থ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি। অর্থাৎ দেখুন, সব কটা দপ্তরই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি উদ্যোগ ঠিকভাবে নেওয়া হয় তাহলেই এই জিনিস কমবে, নইলে শুধুমাত্র ওই মিটিং করে একটা রেজুলিউশন নিলাম, ওই রেজুলিউশন খাতার পাতাতেই থেকে যাবে, সমস্যার সমাধান হবে না। রাহুল বাবু, ধন্যবাদ। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, আরজি করের ঘটনার পরে তো 14 মাস কেটে গিয়েছে। সেই ঘটনার পর রাজ্য সরকার নির্দেশিকা দিয়েছিল, সুপ্রিম কোর্ট করা গাইডলাইন দিয়েছিল, স্বাস্থ্যক্ষেত্রে একেবারে মহিলাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করতে হবে স্পষ্ট নির্দেশ ছিল। তারপরও একের পর এক ঘটনা ঘটে গেল। আজকে যখন নবান্নে বৈঠক হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তখন বলছেন যে এসএসকেএম এ প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে নজরদারির। ঠিক সময় নজরদারি যদি হতো তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব হতো। বেসরকারি সংস্থা যারা নিরাপত্তারক্ষী দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। মাঝে তাহলে এই 14 মাস কি হলো? সেখানে নজরদারি কেন সম্ভব হলো না? দেখুন, নজরদারি করাটা তো একটা প্রথাগত বিষয় নয়। এই নজরদারি করার পেছনে সামগ্রিকভাবে প্রশাসনের একটা দায়িত্ববোধ থাকা দরকার। এখন পিজি হাসপাতাল ভারতবর্ষের মধ্যে অন্যতম ভালো চিকিৎসা কেন্দ্র, বহু মানুষ আসেন, তার জন্য ভিড় থাকে। কিন্তু মুশকিল হয়েছে, আমি সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ছেড়ে দিয়েছি বাইরের হাতে, প্রাইভেট এজেন্সির কাছে। সেই প্রাইভেট এজেন্সির যে খবরদারি, সেই খবরদারি ক্ষেত্রে তো সরকারি প্রশাসনের কোনো রকম কর্তৃত্ব নেই। আপনারা একটু খোঁজ করে দেখবেন যে তারাও নিয়ন্ত্রিত হচ্ছেন মুখ্যমন্ত্রীর দলীয় লোকেদের দ্বারা। আর মুখ্যমন্ত্রী নিজেই তো পিজি হাসপাতালের প্রশাসনিক কাঠামোটাকে প্রাইভেটাইজ করে দিয়েছেন। আপনারা দেখেছেন, উরবান ওয়ার্ডটাকে প্রাইভেটাইজ করে দিয়েছেন প্রাইভেট ব্যবসায়ীদের সুবিধের জন্য। সামগ্রিকভাবে সরকারি প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই, এবং সরকারি যারা আধিকারিক তারাও তৃণমূল কংগ্রেসের নেতাদের কথার উপরে ওঠার সাহস পান না। এর পাশাপাশি দেখবেন, এটা অত্যন্ত সঙ্গতিপূর্ণ, একজন ওসিকে ধরে তৃণমূল কংগ্রেসের লোকেরা পিটিয়ে দিয়েছেন কেন? ওসি ডিজে বন্ধ করতে বলেছিলেন। এই সমস্ত ঘটনাগুলোই যদি এক সূত্রে আমরা গাঁথি তাহলে দেখব এই রাজ্যে প্রশাসন আইন মেনে কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনিক কোনো রকম অধিকার স্বাধিকার তাদের নেই। তারা সকলেই ইয়েস স্যার হয়ে গেছেন। তারই পরিণতি এটা। অর্থাৎ নজরদারি অত্যন্ত প্রয়োজন, এবং সময় মতো যদি নজরদারি করা যেত তাহলে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। আজকে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কিন্তু এই পরামর্শই দিয়েছেন। ফোনে বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, অর্থাৎ মাঝে যে 14 মাস কেটে গিয়েছে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর, তারপরও দেখা যাচ্ছে গাফিলতি থেকে গিয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে যে নজরদারির প্রয়োজন ছিল সেখানে ফাঁক থেকে গিয়েছে। আজকের বৈঠক থেকে কার্যত তা স্বীকার করা হলো। এক প্রকার সেটা বলা যায়। বিভিন্ন চিকিৎসকদের সংগঠন থেকে এই কথাই বলা হচ্ছে। তারা এটাই বলছেন যে আজকের বৈঠকটা যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে গত 14 মাস ধরে বারবার আলোচনা হয়েছে। শুধু এখানে নয়, সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। নবান্নে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে সবাইকে নিয়ে বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। তারপরে অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই অসংখ্য প্রতিশ্রুতি দেওয়ার পর
সেই যে ফলো আপ, সেই ফলো আপের যে কি পরিণতি, সেইটা এই যে লাগাতার ঘটনা হচ্ছে সেই ঘটনাতেই বোঝা যাচ্ছে। তেমনই তাদের অভিযোগ। এবং আজকে অবশ্যই তুমি যেমন বলছিলে যে সেই বিষয়টাই প্রকট হয়ে উঠল যে এসএসকেএম হাসপাতাল, IPGMER, যেটা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের মধ্যে শ্রেষ্ঠ উৎকর্ষ কেন্দ্র হিসেবে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে, সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে, সেখানে যে ট্রমা কেয়ার বিল্ডিং, যেখানে পদে পদে নজরদারি আছে, প্রত্যেকটি ফ্লোরে সিসিটিভি আছে, ওয়ার্ড ছাড়া সমস্ত জায়গায় জেনারেল করিডোরে সিসিটিভি আছে, প্রাইভেট সিকিউরিটি গেট থেকে শুরু করে টপ ফ্লোরে সব জায়গায় আছে, যেখানে পুলিশ সামনে গেটে বসে থাকে নজরদারির জন্যে, যেখানে সারাক্ষণ একদম হাই মাস্ট আলো লাগানো আছে। সেই জায়গায় একজন ব্যক্তি, তিনি চিকিৎসকের একটি যে ব্লু গাউন, ব্লু টপ, ব্লু ক্যাপ পরে চিকিৎসকের মতো বা স্বাস্থ্যকর্মীর মতো আত্মবিশ্বাস দিকে নির্বিবাদে ঢুকে গেলেন। শুধু ঢুকলেন না, ধীরে ধীরে তিনি এই এমার্জেন্সির যে সেন্টার আছে ট্রমার, সেখান দিয়ে গিয়ে যে চিকিৎসকদের নির্দিষ্ট শৌচাগারে ঢুকলেন। সিসিটিভিতে সেই জিনিসগুলো স্পষ্ট দেখা গেছে। আমরা যে সিসিটিভি যেগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি, তিনি একদম একজন চিকিৎসক, জুনিয়র স্বাস্থ্যকর্মী, এরকম একটা হাবভাব করে সোজা ঢুকে গেলেন। এবং তিনি ঢুকলেন কোথায়? তিনি ঢুকলেন যে স্টাফদের জন্য, ফ্যাকাল্টিদের জন্য যে শৌচাগার আছে সেখানে। আর ঠিক তার কিছুক্ষণ পরে, 40 থেকে 50 সেকেন্ড কি 1 মিনিট পরে, ঠিক ওই যে যে অভিযোগ আক্রান্ত যে নাবালিকা, সেও ওখানে ঢুকেছে। এবং সেখান থেকে প্রথমে এই যে অভিযুক্ত যে ব্যক্তি, যে অসীম মল্লিক, তোমাকে একটু বিরত করে তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। ডক্টর মানুষ ঘুমটা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর ঘুমটা, একেবারে সেই আরজি করের ঘটনার পর যেভাবে আপনারা পথে নেমেছিলেন, আন্দোলন সংগঠিত করেছিলেন, আপনাদের মূল দাবিটাই ছিল একদিকে বিচার এবং তার পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেখানে 14 মাস কেটে গেল, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এবং আজকে যখন নবান্নে বৈঠক হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তিনি পরামর্শ দিচ্ছেন যে এসএসকেএম এ প্রচুর সংখ্যায় সিসি ক্যামেরা রয়েছে, নজরদারি নেই, যে সংস্থাগুলো নিরাপত্তা রক্ষী দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড এসকালেট করতে হবে। তাহলে এই 14 মাসে কি হলো? গাইডলাইন তো ছিল রাজ্য সরকারেরও, সুপ্রিম কোর্টেরও। এটা তো একদমই পরিষ্কার যে পরিস্থিতির, মানে আরজি করের ওই ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডের পরে আমাদের নানা রকম প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা তৈরি হয়েছিল। তার কারণ আন্দোলনরত চিকিৎসক, জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষ, সবার কাছেই আমাদের প্রশাসন অনেক দফা যে তারা কাজ করবে, বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য। তার যে কোনোটাই হয়নি, তার প্রমাণই হচ্ছে 14 মাস বাদে আবারও একই জায়গায় একইভাবে আলোচনা চলছে। ফলে যারা এগুলো দায়িত্বে ছিলেন, মানে সেই পুলিশ প্রশাসন বলুন বা সাধারণ প্রশাসন বলুন, তাহলে কি 14 মাস তারা ঘুমাচ্ছিলেন? তার মানে এখনো যে মানুষ রাস্তায় আছে এবং তারা অভিযোগ করছে যে ন্যায় বিচার তারা পায়নি এবং হাসপাতালগুলোর মধ্যে সুরক্ষা এক ফোঁটাও মানে পরিবর্তন হয়নি, এটা তো তার মানে নিজের থেকেই স্বীকার করে নিলেন আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসন। এবং একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রশাসন, ব্যর্থ প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তাদেরকে আড়াল করবার জন্য বারবার সর্বোচ্চ প্রশাসনের মুখ থেকে যে মেয়েরা যাতে রাত্রে না বেরোয় বা আমার রুগীদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, এই যে বিষয়গুলো উঠে আসছে, এটার কোনো মানে হয় না। তাহলে মানুষ কার কাছে যাবে? যদি প্রশাসনই বলে যে আপনারা বেরোবেন না, বিপদ হতে পারে, তাহলে মানুষ কার কাছে যাবে? ফলে আমাদের রাজ্যের পরিস্থিতি একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। আমার জায়গায় মানে নিজের কলেজে ধর্ষিতা হয়ে যাচ্ছে সেই কলেজেরই ছাত্রী, সেই কলেজের কমন রুমে। আমার ডিউটিরত অবস্থাতে উলবেড়িয়াতে আমরা দেখলাম সেখানকার সিনিয়র প্রেসিডেন্ট, তাকে নিগৃহীত হতে হলো, তাদেরকে ভয় দেখানো হলো। এবং সর্বোচ্চ আমার রাজ্যের সর্বোচ্চ হাসপাতাল, সর্বশ্রেষ্ঠ উৎকর্ষ কেন্দ্র, সেখানেই যদি সিকিউরিটির এইরকম একটা পরিস্থিতি হয়, তাহলে আমাদের কার্যত এটাই মানে সর্বোচ্চ প্রশাসন বলে দিচ্ছেন যে তারা গত 14 মাসে কিছু করেনি।
ফলে এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স সুপ্রিম কোর্টের মানে তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, তাদের যে এত রকমের সুপারিশ, সব জায়গায় নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, সব জায়গায় বায়োমেট্রিক অ্যাক্সেস হবে, সব জায়গায় সিকিউরিটি পার্সোনাল বাড়বে, একদম প্রান্তিক থেকে শুরু করে সরকারি হাসপাতালের সর্বোচ্চ স্তর পর্যন্ত। তার মানে তো এটাই প্রমাণিত হয় 14 মাস বাদে এই রিভিউ মিটিং এ যে কার্যত কিছু হয়নি।